দিয়ে দিলাম ফোঁটা। খেতে খেতে চল। নমস্কার বন্ধুরা, ভাইফোঁটার ব্লগে সবাইকে স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে। আগের দিন আর এবার এনে রাখিনি, আর আমি যেহেতু এখানেই রয়েছি তাই আমি সকালবেলা রেডি হয়ে আমি চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তো আমার মিষ্টি কেনা হয়ে গেছে, আর যেহেতু খুব একটা দূরে না তাই আমি হেঁটে হেঁটেই চলে এসেছিলাম। আর বহুদিন সেভাবে হাঁটাও হয় না, এখন তো আর সেভাবে হাঁটাই হয় না, তো এক মনে একটু হেঁটে হেঁটে এসেছিলাম মিষ্টি কিনতে। আর এই মিষ্টি কিনেই এখন নিয়ে যাচ্ছি বাড়িতে। এরপর শুরু হবে আমাদের ভাইফোঁটার উৎসব। তো সবার প্রথমেই ভাইফোঁটা দিচ্ছে আমার মেয়ে তার ভাইকে, মানে আমার বাবাকে। ওকে ছোটোবেলা থেকে শিখিয়েছিলাম দাদু ভাই ডাকতে, কিন্তু ও না ভাই বলেই ডাকে। না বলো, ভাইয়ের কপালে দিয়ে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। একটা চুমু দিয়ে দাও গালে ভাইকে। এবার কিন্তু অনেকটা আমার মতনই হয়েছে। একবার যদি দেখে নেয় যে এই নিয়মটা এইভাবে তো করে, যেহেতু ভাইফোঁটাটা আগে দেখেছে অতটা খেয়াল নেই, কিন্তু আমি যেভাবে প্রদীপের শিখাটা দিই না, ও কিন্তু ওইটা জানে কীভাবে আমি প্রদীপের শিখাটা দিই, তাই সেইভাবেই ওর ভাইকে প্রদীপের শিখা দিচ্ছে মঙ্গল করার জন্য। আর বাবা বলছে মিষ্টি খাবে না, তবু ও জোর করে খাওয়াবে। তো বাবা বলছে যে একটু ভেঙে দাও বা অন্য মিষ্টি দাও, হবে না, ওর ভাইকে জোর করে একটা মিষ্টি খাওয়াবেই। তো কী করবে, আর বাবা তো আমার মেয়ের কথা না করতেই পারে না, তাই বাবা তার বনুর কথাতে মিষ্টিটা দেখলে খেয়েই নেবে। যেহেতু বনু বলছে ঠিক আছে, তখন বনুর কথা, মানে আমরা বললে সেগুলো শুনবে না, বনু না বনু কিছু বলেছে আর সেটা শুনবে না, সেটা কখনো হয়? আর দেখো খাওয়ার পর যে জল দিতে হয় সেটাও জানে, তাই মিষ্টি খাওয়ানোর পর আবার জল খাই দিচ্ছে। তো আমার বাবা বলছে দাও বুনু আমি ধরি। না তোমাকে ধরতে হবে না, আমি একা একাই পারবো। তো যাই হোক, ওর ফোঁটা দেওয়া প্রায় শেষ। তো বাবা ভাবলো বনুকে একটু খাইয়ে দিই, তো আমার মেয়েকেও একটু মিষ্টি খাইয়ে দিল শেষে। আর পমপম তো মিষ্টির পোকা, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। তারপর যাই হোক, ওদের ভাই বোনের ফোঁটা দেওয়ার পরে আমি বসে গেলাম আমার দাদার ভাইকে ভাইফোঁটা দিতে। তো এবারও এবছরে আমার বাকি যে ভাইরা আছে তারা কেউ আসতে পারেনি, কিছু কারণে আটকে গেছে। আর দুজন তো ছোট, ওরাও বললো একটু বড় না অবধি, তাহলে ঠিক আছে, তবুও আমি তো দিদি, আমার কর্তব্য করার আমি তাই করি। এরপর তো আমি প্রথমে দাদাকে ফোঁটা দিয়ে নিলাম, তারপর আমি এবার শুরু করেছি আমার ভাইকে ফোঁটা দিতে। আর দেখো কিরকম বদমাস, ওরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। আর যে ভিডিও করছে সে হচ্ছে রিয়ার বোন, মানে আমাদের দাদার শালি। তো নেহা ভিডিও করছে আর ওরা আমার খুদ ধরছে, জানো আমি একটুখানি বলতে একটু মানে তোতলে গেছি বলে আমাকে একটু হাসতে। তারপর আমি ফোঁটা দিচ্ছি বলে আমাকে বলছে ঝুমা দি একটু তাকাও, তাই একটু তাকালাম। আর আমি দেখলে না কীরকম করলাম, ওকে এরকম খাওয়াতে গেলে আমি এরকমই করি। বহুত বদমাশ আমার পেছনে, আমি যে ওর দিদি একটুও সম্মান করে না। তারপর বললাম নমস্কার করো, সত্যি সত্যি আমাকে নমস্কার করতে গিয়েছিলো। যাই হোক, আমাদের ভাইফোঁটার পর্ব শেষ হওয়ার পর আমরা খেতে বসেছি সবাই একসাথে। আর যখনই আমি বাড়িতে আসি না, আমি নিচে বসেই খাই। তো তখন না আমার সাথে সবাই মিলে নিচে বসেই খাই, তখন আর টেবিলে ভালো লাগে না। কেন বলো তো, টেবিলে তো 4 থেকে 5 জন বা 2 জন এরকমই হয়তো খাওয়া হবে, সেই মজাটা পাওয়া যায় না। এই কারণে না আমি নিচে বসি, আর সবাই আমার সাথে নিচে বসে। আর সবাই ওরা জেনেও গেছে, মানে রিয়া বিশেষ করে, যে ঝুমাদি নিচে বসেই খাবে। তখন আমরা সব একসাথে এরকম বসে খাই, খুব আনন্দ করে কাটাই আমরা। তারপর সন্ধেবেলা হওয়াতেই আমরা চলে যাচ্ছিলাম নৈহাটিতে বড় মা দেখতে। তো ঠিক সন্ধ্যের পর রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা বড় মা দেখার উদ্দেশ্যে। তো মনা তো দেখো মামির হাত ছাড়েই না, আমি না মানে আমি থাকি যতই না কেন, ও আমাকে লাগে না, ওর মামিকে থাকলেই মামির হাত ধরে মামির কোলে কোলে করেই চলে। তো আমরা একটা টোটো পেয়ে গেছি, আর টোটোতে উঠেই দেখো ওনার ঢংটা, মানে উনি নমস্কার করছে। কেন ভোলেনাথকে? ওটা তো শম্ভু। ব্যাস যেই একটু টোটো চলতে শুরু করেছে ওনারও ঘুমে ঢুল পড়ে গেছে। কি জানি বাচ্চারা এরকমই হয় মনে হয়, গাড়িতে ওঠার সময় কত মজা করে, কিন্তু যেই গাড়িতে ওঠে অমনি ব্যাস ঘুমিয়ে পড়ে। আর জানো তো, কোথাও ঘুরতে যাই আর যাই করি না কেন, মা কিন্তু মনাকে ঠিক সামলে নেয়, ওই জন্য আমি একটু রিলিফ পাই। কি
কি বললো? একে দুই হলে এখানে আসবে না, একে তু তেন হলে আসবে। একে দুই হলে ওই একে দুই হলে আমি কিন্তু ওর ভাষাটা বুঝতে পারিনি। রিয়া মানে ওর মামি কিন্তু ঠিকই বুঝেছে, মানে একে দুই হলেই ট্রেন আসবে। যাই হোক, ওর মতন বুঝেছে। আমরা দেখো নৈহাটিতে নেমে গেছি, নেমে আমরা সাবওয়ে থেকে হাঁটা ধরেছি। এখান থেকে গেলে তাহলে আর মানে ওভারব্রিজও পার হতে হবে না, আর কারোর কষ্ট হবে না। এবার আমরা রোডে আসার পর দেখো প্রথম প্যান্ডেলটাই কত সুন্দর। তো এত লাইন পড়েছে, তো আমরা ভাবলাম না এই ঠাকুরটা দেখবো না, অনেক লাইন। এই ঠাকুরটা দেখতে গেলে তাহলে বড় মা দেখে বেরোতে বেরোতে অনেক রাত হয়ে যাবে। তো সেই কারণে আমরা কি করেছি, একটু আগিয়ে গেছি। আর দেখো এরকম আগিয়ে যাওয়ার পর একটা মোড় পড়ে না, মোড়টা দিয়ে যেদিকে বড় মা ঘুরে ঘুরে দেখতে হয়, সেই মোড়টাতে আসার পরেই ঘটে গেছে একটা অঘটন। রিয়ার কোলে ছিল পমপম, আর পমপমকে নিয়ে ও যেহেতু একটু হিল পড়েছিল, ও না পাটা মুচকে গেছে। আর এত ব্যথা করছে, ওকে ওখানে সামনে বরফ ছিল, এই ছিল, সব দিয়ে ওকে কমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনো মতেই কমছে না। আর দেখছি ও একদম হাঁটতেই পারছে না। তো রিয়া বলছে, ঝুমাদি আমি একদমই হাঁটতে পারছি না। তখন বললাম দরকার নেই, ঠাকুর পরের বছর আবার এসে দেখা যাবে। তখন আমি মা ওকে মানে আমি একবার ধরে ধরে ওকে নিয়ে এসেছি, আর মার কাছে তখন পমপম ছিল। তারপর বলছে, ও দিদুন ঠাকুর দেখতে যাব না? তো মা বলছে, না মামির তো পায়ে লেগেছে, চলো আমরা বাড়ি যাই। বাড়ি পরে যাব, আগে ফুচকা খাবো। তাই বায়না ধরেছে, দিতেই হবে। তখন কি করবে, একা তো খাবে না, আর একা তো সবটা খেতে পারে না। ওই মা আর পমপম একটু ভাগ করে খেয়ে নিয়েছে। এবার কি করব, ঠাকুরটা দেখতে পারিনি, কিন্তু বেরানোর সময় এই যে মা তারা যে ঠাকুরটা হয়, এই একটা ঠাকুর দর্শন করলাম। যাই হোক, অন্তত মা বড় মাকে দেখতে না পারি, মা তারাকে তো দেখতে পেলাম। তো দেখে আমরা ওখান থেকে ট্রেনে করে উঠে অনেক কষ্টে ওকে নিয়ে এসেছি। ওখান থেকে নিয়ে আসার পর ট্রেনেও অনেক কষ্ট করে ও উঠেছে। উঠে তারপর আমরা তো ইছাপুরে নামলাম। দেখো এবার পমপম আমার কাছে, আর মায়ের কাছে রিয়া, মানে মা রিয়াকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। দেখেছো, একদম হাঁটতে পারছে না, বেচারা অনেক কষ্ট হচ্ছে। হয়তো বলছে না সেইভাবে, কিন্তু পুরো বোঝা যাচ্ছে, ওর মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে ওর অনেক কষ্ট হচ্ছে। আর এই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বলে পমপম তার মামিকে বলছে, ও বুড়িমা, মানে ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তাই বুড়িমা। আর বাড়ি চলে আসার পর আমার আরেক দাদাকে ভাইফোঁটা দেওয়া বাকি ছিল, সেই দাদাকে দিতে চলে এসেছি। প্রত্যেকবার কিন্তু আমি দাদাকে সকালবেলায় দিই, কারণ দাদা প্রত্যেকবারই মোটামুটি অফিস থাকে। এবারও ছিল, কিন্তু বলেছিল আগে তুই দিয়ে নে তারপর যাব। কিন্তু কি করবে, অফিসের আর্জেন্ট, সকাল 6টাতেই বেরোতে হবে। ওই কারণে দাদা বেরিয়ে পড়েছিল, আর বলেছিল বিকেলের মধ্যে চলে আসবে, কিন্তু তাও আসতে পারিনি। আস্তে আস্তে মোটামুটি 8:30 9টা বেজে গেছে। তাই এবারে দাদাকে এত রাতেই ফোঁটাটা দিলাম। দেখছি এরকমভাবে হাত ধরে ছড় না, হাত এটা খাচ্ছে চকলেট। বাড়ি আসার পর থেকে বলছে চল তুবড়ি প্রতিযোগিতা দেখতে চাই। আর কি বলো তো, এখন না যাওয়া হয় না, যেহেতু ঠাকুরটাও দেখা হলো না, আর রিয়ারও পায়ে লেগেছে, ওই জন্য ভালো লাগছে না, কিন্তু আমাকে জোর করে নিয়েই যাবে। চল। আর মনা আস্তে আস্তে রাস্তাতে আবারও ঘুমিয়ে পড়েছে, তাই ওকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে। আর ভাইয়ের সাথে আমি চলে এসেছি এখানে তুবড়ি প্রতিযোগিতা দেখতে। যখন আমাদের এখানে এই তুবড়ি প্রতিযোগিতা স্টার্ট হয়েছিল, আমরা কিন্তু প্রত্যেক বছরই দেখতে আসতাম, আর এখন আর আসা হয়ও না। দেখেছো এখনও কত লোক, কিন্তু এর থেকেও ডবল লোক আগে হতো যখন আমরা আসতাম। বসার জায়গা দিতে পারতো না, কিন্তু এখন আর না সেভাবে লোক হয় না, তবুও যতটাই হয়। আর সবচেয়ে বড় কথা, আমার পাশের বাড়ির ভাই প্রত্যেক বছর এখানে নাম দেয়, এবছরেও নাম দিয়েছে। তো ভাই এসছে যেহেতু ওর তুবড়ি প্রতিযোগিতা দেখতে, তাই আমাকেও সাথে করে নিয়ে এসেছে। দেখো কত সুন্দর তুবড়িগুলো ধরে, মনে হয় যেন আকাশ থেকে তারা খসে পড়ছে, এত সুন্দর লাগে। তবু ওই যে আমি ভয় পাই, তাই আমি কিন্তু একটু ভয় খুঁজে গিয়েই নিয়েছি। এই তুবড়িগুলো একের পর এক ঘুরছে, আর কত সুন্দর লাগছে, মানে একদম ঝাড় বাতি, বা আকাশ থেকে যেন তারা খসে খসে পড়ছে। এরপর আমার ভাইয়ের একটু ইচ্ছে হলো ও একটু হাওয়াই ধরাবে। এই যে হাওয়াইটা ধরাচ্ছে, এটাও কিন্তু ওই আমার পাশে যে ভাই, ওই আকাশ ভাইয়ের বানানো এই হাওয়াইটা, কত সুন্দর দেখেছো। ও কিন্তু আগেরবারও প্রাইজ পেয়েছিল। এই যে তুবড়িতে ধরানো হচ্ছে, এটা কিন্তু এই আকাশ ভাইয়ের তুবড়ি।
আগে যেমন নিয়ম ছিল 3টে করে ধরাতে হবে, ফেটে গেলে তো সেটা কোনো প্রাইজ নেই, যতই উঁচুতে উঠুক না কেন। আর কম উঁচুতে উঠেও যদি না ফাটে বা অন্যদের ফেটে গেছে তাহলে কিন্তু কাউন্ট করা হয়। তো যাই হোক, ও এবারে কিন্তু সেভাবে কিছু হয়নি, কারণ ওপার থেকে মানে চন্দননগর থেকে যারা এসেছিলো তাদের তুবড়িগুলো দারুণ দারুণ হয়েছিল, এই কারণে ও এবার কিছু হয়নি। তবে ওর তুবড়িগুলো কিন্তু ফাটেনি। আর এখন যে নিয়ম হয়েছে, এখন 2টো করে ধরালেই হয়ে যায়। যাই হোক, তারপর ওখান থেকে তুবড়ি প্রতিযোগিতা দেখে ভাই বলল কী খাবি, তো বললাম কী খাবো, ও না খেলে একদম ছাড়েই না, তাই নিয়ে নিয়েছিলাম মিক্সচার। তাহলে খেতে খেতে আমরাও বাড়ির দিকে রওনা দিই। আর আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের তুবড়ি প্রতিযোগিতা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। রাধা রাধা।